ক্লাসরুমে ছেলেটি একটি সুন্দর মেয়েকে দেখতে পায় এবং সবার সামনে তাকে জড়িয়ে ধরে মেয়েটি রেগে গিয়ে তাকে একটি থাপ্পড় মারে। আসলে মেয়েটি দেখতে তার মায়ের মতো ছিল। জিনহো নামের এই ছেলেটি তার মাকে খুব ভালোবাসত। মা ছেলের সময়টা খুব ভালোই কাটছে, কিন্তু একদিন জিনহো বাড়ি ফিরে দেখে তার মাকে কেউ হত্যা করেছে। মাকে এমন অবস্থায় দেখে সে খুব কষ্ট পায় এবং অনেক কাঁদে। তাই মায়ের খুনিকে ধরার জন্য এবং মাকে বাঁচাতে সে টাইম ট্রাভেল করে সেই সময়ে পৌঁছে যায়। কিন্তু 3 বার চেষ্টা করেও সে তার মাকে বাঁচাতেই পারে না, কারণ তার আসার আগে তার মাকে সেই খুনি হত্যা করেই চলে যায়। ক্লাসরুমে সেই মেয়েটি ছেলেটির মা ছিল, আর ছেলেটি কি পারবে অতীতে গিয়ে তার মাকে বাঁচাতে? পুরো গল্পটি জানতে শেষ পর্যন্ত দেখুন। গল্পটি শুরু হয় অ্যালিস নামের একটি সংগঠনকে দেখিয়ে। এটি একটি সময় ভ্রমণ সংস্থা যা 2015 সাল থেকে কাজ করছে, এবং এই সংস্থায় কাজ করা এই মেয়েটির নাম হচ্ছে দিয়া এবং ছেলেটির নাম হচ্ছে মিনহু। তারা দুজনেই 2015 সাল থেকে টাইম ট্রাভেল করে 1992 সালের একটি বই সংগ্রহ করতে আসে, কারণ এটি সেই অধ্যাপকের বই যেখানে লেখা রয়েছে টাইম ট্রাভেল কিভাবে শেষ হবে, এবং এই বইয়ের কারণে তারা দুজনেই 1992 সালে এসে পৌঁছেছে। তারা দুজনে একটি লোকের বাড়িতে যায়। লোকটির নাম ছিল ডক্টর চ্যাং, আর এই বাড়িটি তার ছিল। এখানে আমরা দেখতে পাই একজন লোক ইতিমধ্যেই সে ডক্টরের কাছে পৌঁছে গিয়েছিল শুধুমাত্র এই বইটির জন্য, যেটির জন্য তারা ভবিষ্যৎ থেকে এখানে এসেছিল। আসলে অ্যালিস ছাড়াও আরেকটি সংগঠন ছিল যারা অবৈধ সময় ভ্রমণের আয়োজন করত, এবং এর প্রধানের নাম ছিল মাস্টার। এর মানে হচ্ছে তিনি ছিলেন একজন বেনামী ব্যক্তি। তাই এখন ডক্টর চ্যাং সেই বইয়ের শেষ পৃষ্ঠাটি ছিঁড়ে ফেলেন এবং তার ছোট মেয়েকে দেন এবং তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো তুমি এই বইয়ের শেষের পেজটি কাউকে দিবে না, নিজের কাছে লুকিয়ে রাখবে। সেখানে থাকা এই লোকটি ডক্টর চ্যাংকে হত্যা করে। তারপর সেই 2 জন অফিসার ডক্টর চ্যাং এর কাছে পৌঁছায়। তারা সেই বইটি নিয়ে যায় এবং ছোট মেয়েটিকেও বাঁচায়। এখানে পুলিশ আসে এবং লিস ওয়ান সেই লোকটিকে গ্রেফতার করা হয় যে ডক্টর চ্যাংকে হত্যা করেছিল। আর অন্যদিকে তারা বইটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই দম্পতি জানতো না যে তারা বাবা মা হতে চলেছে। দিয়া এখানে গর্ভবতী ছিল, এবং যখন মিনহু এই বিষয়টি জানতে পারে তখন সে তাকে গর্ভপাত করতে বলে। আর এখন তাদেরকে ফিরে যেতে হবে, তাই গর্ভাবস্থার সময় ভ্রমণ বিপজ্জনক ছিল। এই জন্য দিয়া মিনকে একটি চিঠি লিখে, সেখানে লেখা ছিল দিয়া সেই সন্তানের জন্ম দিবে, এবং তারপর সেই ভবিষ্যৎবাণী সম্বলিত বইটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটি দেখে মিনহু অনেক কষ্ট পায় এবং এরপর সে 2015 সালে ফিরে আসে। এবং অন্যদিকে দিয়া তার নাম পরিবর্তন করে মি ইয়ং রাখে, এবং তারপর সে একটি পুত্র সন্তানের জন্ম দেয় যার নাম তিনি জিনহো রাখে। টাইম ট্রাভেলের কারণে জিনহো এখন স্বাভাবিক শিশু নয়, তাই সে তার অভিব্যক্তি প্রকাশ করতে পারে না। তার একটি রোগ আছে যার কারণে তার অনুভূতি প্রকাশ করতে অসুবিধা হয়। তাই মি ইং তাকে অনেক কষ্টে বড় করে তোলে। মি ইয়ং খুব অসুস্থ, সে হাসপাতালে ভর্তি হয়েছে। তার ছেলে তার সাথে হাসপাতালেও যায় না এবং তাকে বলে আগামীকাল স্কুলে যেতে হবে। এখন কয়েক বছর কেটে যায়। জিনহো তার হাই স্কুলে পৌঁছায়। সেদিন একটি মেয়ে স্কুলের ছাদ থেকে পড়ে যায়, আর মেয়েটির মৃত্যুর জন্য তার বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়। আসলে মেয়েটি সেই স্কুলের ছাদ থেকে পড়ে মারা গিয়েছিল, এবং জিনহো সে সময় ছাদে উপস্থিত ছিল। তার মা তার ছেলেকে নির্দোষ প্রমাণ করার জন্য খুব কঠোর পরিশ্রম করে এবং অবশেষে একজন সাক্ষী পায়। যখন সে তার সাথে দেখা করে তখন মেয়েটি বলে, হ্যাঁ আমি দেখেছিলাম আপনার ছেলে মেয়েটিকে ধাক্কা দেয়নি। এখন জিনহোর উপর থেকে সেই খুনের অভিযোগ সরিয়ে নেওয়া হয় এবং ছেলেটি একজন নতুন বন্ধু পায়। এই মেয়েটির নাম ছিল দুইয়ং। প্রথমে মেয়েটি তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল, কিন্তু এখন মেয়েটি জিনহোকে পছন্দ করতে শুরু করেছে এবং তার সাথে বন্ধুত্ব হয়। এবার জিনহোর মায়ের জন্মদিন ছিল, তাই সে তার ছেলের সাথে তার জন্মদিন উদযাপন করতে চায়। সে তার ছেলের সাথে তার জন্মদিন উদযাপন করে, আর সে কোমল পানীয় কিনতে বাহিরে বের হয়। এখন যখন সে অনেকক্ষণ ধরে ফিরে আসে না, তখন জিনহো তাকে বাহিরে খুঁজতে বের হয়। অপরদিকে আমরা দেখতে পাই জিনহো মায়ের পিছু নিয়েছিল অ্যালিসের একটি ড্রোন, যেটি তার মায়ের উপর নজর রাখছিল। এরপর তার মা পালিয়ে বাড়ি ফিরে আসে। জিনহো যখন বাড়িতে ফিরে আসে তখন সে দেখতে পায় তার মাকে কেউ খুন করেছে। মৃত্যুর সময় জিনহুর মা তাকে বলে, ভবিষ্যতে যদি সে কখনো তার মায়ের দেখা পায় তাহলে কখনো প্রকাশ করিও না যে তুমি আমাকে চেনো। আর কে তার মাকে খুন করেছে সেটা এখনো জানতে পারা যায়নি। এরপর থেকে জিনহো মিস্টার গুয়ের সাথে থাকে, যিনি একজন পুলিশ ছিলেন, এবং জিনহো তাকে তার বাবার মতো মনে করত। আর এখন সে তার মায়ের খুনিকে খুঁজে বের করার চেষ্টা করে, এবং সে এখন একজন পুলিশ অফিসার হয়ে উঠে
যাতে করে তার মায়ের খুনিকে সাজা দিতে পারে। আর এখন এই গল্পটি 2022 সালে চলে আসে, যেখানে জিনহো একজন গোয়েন্দা হয়ে ওঠে। সে খুব সাহসী হয়ে ওঠে, যে কোনো কেস সমাধানের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতে দ্বিধাবোধ করে না। এরপর একদিন একটি শিশু অপহরণের ঘটনা সামনে আসে, কিন্তু পরে মেয়েটিকে নিজেই খুঁজে পাওয়া যায় এবং এই ছোট মেয়েটি বলে সে তার মায়ের সাথে ছিল, কিন্তু তার মা সেখানে উপস্থিত ছিল না। তাহলে সে কার সাথে ছিল? এই ছোট্ট মেয়েটি নিখোঁজ হবার রহস্য আমরা একটু পরেই জানতে পারবো। এরপর একদিন জিনহো সে ব্যক্তিকে খুঁজে পায়, মানে তার একটি ড্রোন দেখতে পায়, যেটি সে তার মায়ের মৃত্যুর রাতে সে ড্রোনটি দেখতে পেয়েছিল। কে সেই ড্রোনটির পেছনে ধাওয়া করে এবং তাড়া করতে করতে সে এক মহিলাকে দেখতে পায়, যার চেহারা হুবহু তার মায়ের মতো। এবার রাস্তা পার হবার সময় জিনহো একটি দুর্ঘটনার মুখোমুখি হয়। ঘটনাটি ঘটতে চলেছে, কিন্তু সময় স্বয়ংক্রিয়ভাবেই থেমে যায়। তার মানে জিনহো সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু জিনহো এটা জানতো না এবং তার সাথে কি ঘটছে কিছুই বুঝতে পারে না। তাই সে দুর্ঘটনার সম্মুখীন হয়। এবার জিনহো সেই ড্রোনের কথা ভাবছে এবং তার রহস্য জানার চেষ্টা করে। অপরদিকে একজন লোক হোটেলে একটি ছেলেকে হত্যা করে। জিনহো সেই হোটেলে পৌঁছায়। সে সেই হত্যাকাণ্ডের কথা জানতে পারে। এখন সে পুলিশ বিভাগকেও ইনফর্ম করে, কিন্তু জিনহো এখন জানতে পারে সেই খুনি এখনো সেই হোটেলেই রয়েছে। এরপর জিনহো পার্কিং এরিয়ায় গেলে জিনহো সন্দেহ করে একটি ছেলেকে। সে তার পরিচয় জানতে চায়। ছেলেটি তাকে তার নাম এবং পরিচয়পত্র বলে। তার পরিচয়পত্র অনুযায়ী সে 5 বছরের একটি শিশু হবে। জিনহো সন্দেহের বসে তাকে গ্রেফতার করে, কিন্তু তারপর পার্কিং লটের আলো নিভে যায়। এখানে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এরপর একজন ব্যক্তি জিনহোর উপর আক্রমণ করে। আসলে এই লোকটি আর কেউ নয়, জিনহোর বাবা মিনহো ছিল। আসলে এখনো দুজনেই তাদের সম্পর্কের কথা জানে না। মানে মিন হচ্ছে জিনহোর বাবা এবং মিন সেখান থেকে সে আসামিকে নিয়ে চলে যায়। অ্যালিসের সাথে যুক্ত হয়ে কিছু লোক টাইম ট্রাভেল করাতো। তারা তাদের ক্লায়েন্ট ছিল, যাদের তারা সময় ভ্রমণের সুযোগ করে দেয়। এবং এখন যে লোকটি মার্ডার করেছিল সে ছিল অ্যালিসের একজন ক্লায়েন্ট। আসলে এই লোকটি ভবিষ্যৎ থেকে 2020 সালে এসেছিল এবং এখানে আমরা জানতে পারি 2020 সালে সেই লোকটির বর্তমান বয়স ছিল 5 বছরের একটি শিশু। সেই লোকটির ভাই তাকে অনেক নির্যাতন করত এবং 2020 সালে এর প্রতিশোধ নিতে সে তার ভাইকে হত্যা করে। মিন সেই লোকটির উপর রেগে যায়, কারণ তাদের জায়গায় হত্যা নিষিদ্ধ। তারপর মিনহো তাকে বলে, তুমি তোমার সময়ে ফিরে গিয়ে সবকিছু ঠিকঠাক করবে। কিন্তু এই ছেলেটি সাইকো টাইপের ছিল। সে জিনহুকে খুন করে প্রতিশোধ নিতে চায়, কারণ 2020 সালে সে তাকে অ্যারেস্ট করতে চেয়েছে এবং তাকে অনেক মারধর করেছিল। তাই সে আবারও সেই সময়েই ফিরে আসে এবং জিনহুর বাড়িতে যায় তাকে হত্যা করার জন্য। এরপর সে একটি টাইম কার্ড নেয়, যেটি দিয়ে অ্যালিসের লোকেরা এই টাইম কার্ডের সাহায্যে টাইম ট্রাভেল করত। এই সাইকো ছেলেটি জিনহুর উপর আক্রমণ করে, কিন্তু জিনহু তাকে গুলি করে এবং তাকে গ্রেফতার করে। অ্যালিসের ডিপার্টমেন্ট এখন খবর পায় যে তাদের ক্লায়েন্টকে আবার গ্রেফতার করা হয়েছে, আর এখন সে আহত অবস্থায় হসপিটালে আছে। অ্যালিস নামক এই কোম্পানির ডিপার্টমেন্ট মিন ছাড়াও তার আরো 2 বন্ধু রয়েছে। একজনের নাম হচ্ছে কিচিল এবং আরেকজনের নাম হচ্ছে সিয়ং। এখানে মিন এখনো দিয়াকে খুব ভালোবাসে এবং তাকে অনেক মিস করে, কিন্তু অ্যালিসের কাছ থেকে সেই জানতে পারে দিয়া অতীতে গিয়ে কাউকে বিয়ে করেছে এবং সুখে বসবাস করছে। আর মিন এখনো ভুল ধারণার মধ্যেই রয়েছে যে দিয়া তার সাথে প্রতারণা করেছে, কিন্তু বাস্তবতা হলো দিয়া এখন মারা গেছে এবং জিনহো তার ছেলে। যাই হোক, এরপর মিনহো সেই হাসপাতালে যায় যেখানে গ্রেফতার হওয়ার পর সেই সাইকো লোকটি অ্যাডমিট হয়েছিল এবং তারপর মিন তাকে সেখান থেকে উদ্ধার করে। লোকটিকে নিয়ে আসার পর অ্যালিসের ডিপার্টমেন্টের লোকেরা জানতে পারে এই সাইকো লোকটির কাছে যে টাইম কার্ড ছিল তা হারিয়ে গেছে, সেটি এখন আর তাহার কাছে নেই। আর তার সাথে তারা এটাও জানতে পারে যে এই টাইম কার্ডটি জিনহুর কাছে আছে। অন্যদিকে জিনহু সেই কার্ডটি দেখে এবং চিনতে পারে তার মায়ের কাছেও একই রকম কার্ড ছিল। তাই সে কার্ডের সম্পূর্ণ তথ্য জানতে সে একজন ফিজিক্সের প্রফেসরের কাছে যায়। সে দেখতে পায় যে এই প্রফেসরই তার মা, অর্থাৎ তাকে দিয়ার মতো দেখতে। সে তাকে দেখার সাথে সাথে তাকে জড়িয়ে ধরে। আসলে সে দেখতে তার মায়ের মতো ছিল। জিনহু তাকে তার মা মনে করে। আর এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করা হয়েছে প্রফেসর হায়ন হলেন জিনহুর মায়ের মতো দেখতে, এবং দ্বিতীয়ত হায়ন তার মা দেখতে একই রকম ছিল, কিন্তু সে কখনো প্রফেসর ছিল না। গল্পটি একটু কনফিউশন রয়েছে, তাই পুরো গল্পটি দেখার পর আপনি আর ব্যাখ্যা বুঝতে পারবেন। এরপর আমরা দেখতে পাই জিনহু সেই অধ্যাপককে ক্লাসের সবার সামনে জড়িয়ে ধরার কারণে তখনই সে তাকে চড় মারে, এবং যখন জিনহু তার বিষয়ে খোঁজখবর নিতে থাকে তখন সে জানতে পারে প্রফেসর হায়নের বাবা মা রয়েছে এবং তার একটি ছোট বোনও রয়েছে।
এরপর অ্যালিসের লোকেরা আবার জিনহুর উপর আক্রমণ করে, কারণ জিনহুর কাছ থেকে তাদের টাইম কার্ড নিতে হবে। জিনহু পুরোদমে সবার সাথে লড়াই করে। তারপর তার বাবা মিন এখানে আসে এবং সে তাকে এক ধাক্কায় ফেলে দেয়। আর এখানে আবারও বাবা এবং ছেলের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এছাড়া জিনহু মারামারির এক পর্যায়ে বুঝতে পারে হয়তো এই লোকেরাই তার মাকে হত্যা করেছে, কারণ তার মাকে হত্যা করা হয়েছিল একটি বিশেষ গুলি দিয়ে, এবং তার বন্দুকটি বর্তমান সময়ে নয়, এবং এটি নিশ্চয়ই একটি বিশেষ বন্দুক ছিল। আর জিনহু মিনহুর হাতে সেই বন্দুকই দেখতে পায়, যে অধিকাংশ অ্যালিসের লোকেরাই ব্যবহার করে। এরপরের সিনে আমরা দেখতে পাই জিনহু আবার প্রফেসর হায়ানের সাথে দেখা করে এবং সে তাকে জিজ্ঞেস করে সে কি টাইম ট্রাভেলে বিশ্বাস করে। সে তাকে বলে যে হ্যাঁ, সে বিশ্বাস করে। এরপর সে তাকে তার মায়ের টাইম কার্ডটি দেয়, এটি দিয়ে গবেষণা করার জন্য। তারপর আমাদের সেই ছোট মেয়েকে দেখানো হয়, যাকে মুভির শুরুতে অপহরণ করা হয়েছিল। বলা হয়েছিল যে সে তার মায়ের সাথেই ছিল, কিন্তু বাস্তবে সে তার মায়ের অন্য ভার্সনের সাথে ছিল। এর মানে সে তার ভবিষ্যতের মায়ের সাথে ছিল, এবং সেই ভবিষ্যতের মা ছিল অ্যালিসের একজন ক্লায়েন্ট যে টাইম ট্রাভেল করত। সে তার বর্তমানের ভার্সনকে হত্যা করে যাতে করে সে তার মেয়ের সাথে থাকতে পারে। তারপর পুলিশ সেই বর্তমান মহিলার মৃতদেহ খুঁজে পায়। তারা তার উপর তদন্ত করে এবং এই প্রসঙ্গে মিস্টার গো সেই মহিলাটির বাড়িতে যায়। সেই মহিলাটি মিস্টার গোয়ের উপর আক্রমণ করে এবং পরে মিস্টার গো হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং জিনহুর খুব কষ্ট হয়, কারণ সে তার বাবার মতোই ছিল। এরপর অ্যালিসের লোকেরাও সেই মহিলাকে ধরে ফেলে, কারণ সে তাদের ক্লায়েন্ট এবং তাকে তার সময়ে ফেরত পাঠায়। এবং এই মামলার সাথে সম্পর্কিত জিনহু এবং মিনের আবার মুখোমুখি হয়, এবং এবারও মিন সেখান থেকে ভবিষ্যতে ফিরে যায়। আর অপরদিকে জিনহু সে অধ্যাপকের সাথে দেখা করে এবং এই কার্ড আর সময় ভ্রমণের সাথে সম্পর্কিত সকল তথ্য জানার জন্য সে তার সাথে দেখা করতে থাকে। এবং আরও সে জানতে পারে প্রফেসর হায়ন দেখতে শুধুমাত্র তার মায়ের মতো, যদিও তাদের মধ্যে অনেক কিছু মিল রয়েছে, তবে কিছু জিনিস আলাদাও রয়েছে। হায়নের সাথে জিনহুর বেস্ট ফ্রেন্ড দুইয়ং এর মধ্যে সবসময় ঝগড়া হয়, কারণ দুইয়ং জিনহুকে খুব ভালোবাসে এবং সে হায়নের প্রতি ইনসিকিউর ফিল করে। দুজনের মধ্যে প্রায় সময় জিনহুর জন্য মেয়েরই ঝগড়া হয়। এরপর জিনহু প্রফেসর জুনটের ইনস্টিটিউটের ডিরেক্টর সাকু ওয়াং এর সাথে দেখা করে এবং তাকে দেখে সে হতবাক হয়ে যায় এবং তার গলা টিপে বসে। আসলে সেই ছিল একজন সাক্ষী যখন তার মাকে খুন করা হয়। তখন তাকে জিনহু সেখানে দেখতে পায়। এরপর ডিরেক্টর সাকু ওয়াং এটি অস্বীকার করে এবং জিনহুর কিছুই করার থাকে না। তারা যে বইটি খুঁজছিল সেটি এখন বর্তমানে সাকু ওয়াং এর কাছে আছে। এরপর হায়ন তাকে ফোন করে এবং বলে তার জানলার বাইরে একটি ড্রোন ঘোরাফেরা করছে। তখন সে তৎক্ষণাৎ হায়নের নিরাপত্তার জন্য সেখানে যায় এবং পথে সে একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। আর এই দুর্ঘটনার সময় সে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করে, মানে টাইম ট্রাভেল করে 2010 সালে সে পৌঁছায়, যখন তার মা অতীতে মারা যায়। প্রথমে সে কলেজে হায়নকে দেখে, তারপর সে তার বাড়িতে পৌঁছায়। সেই রাতটি ঘটনাক্রমে তার মায়ের হত্যার রাত ছিল। এর মানে যেদিন তার মাকে খুন করা হয়েছিল। তার মা বাহিরে বেরিয়েছিল। সে তার মায়ের খুনিকে ধরতে যায় এবং সেই সময় সে ডিরেক্টর সাকু ওয়াংকে দেখে এবং তাকে ধরে ফেলে, কিন্তু সে তাকে দ্রুত যেতে বলে এবং তার মাকে বাঁচাতে বলে। এরপর জিনহু তার বাড়িতে ছুটে আসে এবং দেখে তার মা ইতিমধ্যে আহত হয়ে নিচে পড়ে আছে। তার মা তাকে দেখার পর চিনতে পারে এবং বলে তার ছেলেকে এত বড় হওয়া দেখতে পেয়ে সে অনেক খুশি হয়। এখানে সে আবার তার মাকে মারা যেতে দেখে। মৃত্যুর পূর্বে তার মা টাইম কার্ড চালু করে দেয়, যাতে জিনহুকে তার 2020 সালের সময়ে ফেরত পাঠানো যায়। জিনহু ফিরে আসার পর সে বুঝতে পারে যে সে এখানে 1 সপ্তাহের জন্য নিখোঁজ ছিল এবং অতীতে খুব অল্প সময় কাটিয়েছিল। জিনহু টাইম ট্রাভেল করেছে। সে এখন যে কোনো উপায়ে তার মায়ের খুনিকে ধরতে চায় এবং এর জন্য সে তার মায়ের অতীত সম্পর্কে জানতে চায়। আর তাই এখন সে তার বাবার সম্পর্কেও জানতে চায়। কিন্তু অন্যদিকে তার বাবা মিনহো এই সমস্ত বিষয় সম্পর্কে অবগত ছিল না। অন্যদিকে অ্যালিসের লোকেরাও জানতে পারে আরেকটি টাইম কার্ড আছে যা হায়নের কাছে আছে। আর এদিকে সিয়ং অ্যালিসের সমস্ত কিছু তদন্ত করে এবং সে ড্রোনের মাধ্যমে হায়নকে দেখে হতবাক হয়ে যায়। তারপর মিনহো সেই টাইম কার্ডটি নিতে হায়নের কাছে আসে। সে হায়নকে দেখে হতবাক হয়ে যায়, কারণ সে তার ভালোবাসার মানুষ দিয়ার মতো দেখতে, তাই সে তাকে দেখে আবেগপ্রবণ হয়। কিন্তু হায়ন মিনহুর দিয়া ছিল না, যাকে সে ভালোবাসত। এরপর জিনহু সেখানে আসে এবং তাদের দুজনের মধ্যে আবার ফাইটিং শুরু হয়ে যায়। কিন্তু মিনহু সে টাইম কার্ডটি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন হায়নের সাথে মিনহু আবার দেখা করতে আসে এবং তাকে এই বিপজ্জনক জিনিসগুলো থেকে দূরে থাকতে বলে।
ইতিমধ্যে জিনহু এখানে পৌঁছায়। এখানে তারা মারপিট করে এবং এবার জিনহু মিনহুকে পরাজিত করে তাকে গ্রেফতার করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই আরেকটি অবৈধ ট্রাভেল সংস্থা রয়েছে। তাদের একজন মেম্বার সে আবারও হত্যা করতে শুরু করে দেয় আর অ্যালিসের উপরও আক্রমণ করে এবং এর পাশাপাশি সে হায়নের এক বন্ধুকে হত্যা করে যিনি হায়নের সাথে একই টাইম কার্ড নিয়ে গবেষণা করছিল। তখন জিনহু তার মা এবং এই সমস্ত মামলার সাথে সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে এবং এই সময় সে লিসওয়ান সে ব্যক্তির সাথে দেখা করতে জেলে যায়। আসলে এটি সে ব্যক্তি ছিল যে 1992 সালে ভবিষ্যৎবাণী বইটি আনতে গিয়েছিল আর সেখানে তাকে গ্রেফতার করা হয়েছিল, যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তার কাছ থেকে জিনহু তার মায়ের কাছে থাকা ভবিষ্যৎবাণী বইটি সম্পর্কে জানতে পারি এবং যেটি তার মায়ের কাছে ছিল কিন্তু এখন সেটা ডিরেক্টর সাকু ওয়াং এর কাছে আছে। তাই জিনহু মিনহুকে দিয়ে এই সমস্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে এবং তার মা দিয়ার সম্পর্কেও জিজ্ঞাসা করে। মিনহু বলে সে তাকে চেনে না। আসলে এখানে জিনহু তার মায়ের আসল নামও বলে না, তাই মিনহু জানে না যে সে কার কথা বলছে এবং এখন অ্যালিসের লোকেরা মিনহুকে এই জেল থেকে বের করে আনতে সফল হয়। এরপর মিনহু সোজা হায়নের কাছে পৌঁছায় এবং অন্যদিকে মাস্টারের সে লোকটি যে সবাইকে খুন করেছিল সে হায়নকে হত্যা করার জন্য তার কাছে পৌঁছায় এবং যখন তাকে মারতেই যাবে ঠিক তখনই মিন সঠিক সময় এখানে আসে এবং তাকে বাঁচায়। এরপর জিনহু সেখানে আসে এবং তার আসার পর সেই লোকটি টাইম ট্রাভেল কার্ডের মাধ্যমে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মিনহু হায়নের সাথে জিনহুকে দেখে এবং সেখান থেকে চলে যায়। জিনহু আরো জানতে পারে ডক্টর চেংকে অতীতে সেই ভবিষ্যৎবাণী বইয়ের জন্য খুন করা হয়েছিল এবং হায়ন আসলে তারই নিয়েছিল। অপরদিকে সে ডিরেক্টর জিনহুর সাথে দেখা করতে চাচ্ছে সে ভবিষ্যৎবাণী বইয়ের বিষয়ে, কিন্তু তারপরে তাকে অপহরণ করা হয় এবং তার অপহরণটি জিনহুর বাবা অর্থাৎ মিস্টার গো দ্বারা করা হয় এবং এখানে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। আমরা বুঝতে পারি মিস্টার গো একই মাস্টারের জন্য কাজ করে যিনি এই সমস্ত হত্যাকাণ্ড পরিচালনা করছে। অন্যদিকে জিনহু হায়নকে তার বাড়িতে থাকার জন্য নিয়ে আসে যাতে করে সে তাকে চোখে চোখে রাখতে পারে, তাকে বাঁচাতে পারে। এখানে তারা দুজনই খুব সুখে একসাথে থাকে এবং তারা একটি পরিবারের মতো হয়ে বসবাস করে। কিন্তু জিনহুর বান্ধবী দুইং তাদের সাথে থাকতে আসে এবং দুইং যখনই এই দুজনকে দেখে সে তাদের কিছু অস্বস্তিকর পরিস্থিতি দেখে নেয় এবং সে কারণে সে হায়নকে সহ্য করতে পারছে না এবং এই নিরাপত্তাহীনতার কারণে সে তাদের সাথেই থাকে। এরপর সে মার্ডারার হায়নের বাড়িতে পৌঁছে যায় তাকে হত্যা করার জন্য, কিন্তু সে মার্ডারার তাকে এখানে হত্যা করবে না। প্রথমে সে তাকে একটি সুন্দর বড় ভবনে নিয়ে যাবে এবং তাকে ছাদে নিয়ে গিয়ে হত্যা করার চেষ্টা করবে। আর এখানে জিনহু হায়নকে ট্রেস করে সেখানে পৌঁছে যায়। সে দেখতে পায় যে খুনি তার টাইম কার্ডটি অন করেছে, তাই জিনহু তাকে গুলি করে। এরপর সেই মার্ডারার আর হায়ন নিচে পড়ে যায়, কিন্তু নিচে এসে দেখে সেই খুনি মারা যায়, কিন্তু হায়নকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। টাইম কার্ড চালু থাকার কারণে সে টাইম ট্রাভেল করে 2021 সালে পৌঁছায় এবং এখানে হায়ন জানতে পারে জিনহু ইতিমধ্যেই মারা গেছে। সে কাঁদতে শুরু করে এবং এখন সে ডিরেক্টরের সাথে দেখা করতে যায়, যেখানে সে জানতে পারে ভবিষ্যৎবাণী বইয়ের শেষ পৃষ্ঠাটি তার কাছে আছে এবং যদি সে জিনহুকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে চায় তাহলে তাকে তার মায়ের খুনির কাছে পৌঁছতেই হবে। এরপর হায়ন জিনহুর ব্যাগ থেকে একটি ইউএসবি ড্রাইভ পায়, এতে মিস্টার গোয়ের ভিডিও ফুটেজ ছিল। অন্যদিকে বর্তমানে জিনহু এবং সুইয়ং এর সাথে মুখোমুখি হয় এবং জিনহু তাকে সেই মেয়ে হিসেবে চিনতে পারে যাকে সে তার মায়ের বাড়িতে দেখেছিল যখন তার মায়ের অন্তিম ক্রিয়া সংঘটিত হয়েছিল। জিনহু তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু সিয়ং তাকে বলে সে তোমার মা নয়। জিনহু বলে সে তার মা হোক বা না হোক সে তাকে রক্ষা করবে। সুইয়ং তখন তাকে আহত করে এবং তারপর গুলি করে তাকে হত্যা করার জন্য, কিন্তু আবারও জিনহু সময়কে থামিয়ে দেয় এবং এবার অবশেষে সে তার নিজের ক্ষমতা সম্পর্কে জানতে পারে, সে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে। এদিকে হায়ন বর্তমানে ফিরে আসে, কিন্তু সে জিনহুকে তার আসন্ন মৃত্যু সম্পর্কে কিছুই বলে না। অন্যদিকে মিনহু অ্যালিসের ব্যাপারে তদন্ত করে এবং সে সুইয়ং এর সাথে দেখা করতে যায় এবং দিয়ার অতীত সম্পর্কে জানতে পারে। অতীতে তার সাথে কিছু একটা ঘটেছে এবং আরও তদন্তের পর অবশেষে সেই সত্যটি জানতে পারে তার গার্লফ্রেন্ড মারা গেছে এবং জিনহু তার ছেলে। তারপর সে দিয়ার কবরের সামনে বসে চোখের জল ফেলে এবং সিদ্ধান্ত নেয় সে তার খুনিকে খুঁজে বের করবে এবং তার ছেলে জিনহুকে রক্ষা করবে। এরপর সে জিনহুর সাথে দেখা করতে যায়। এখানে হায়ন অজ্ঞান হয়ে পড়ে। আসলে সময় ভ্রমণের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেই এমনটা হচ্ছে। আর মিন তার ছেলের সাথে দেখা করে
জিনহো তাকে তার মাথায় বন্দুক তাক করে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো? কিন্তু এখন সে তাকে কোনো সত্য কথা বলে না। এরপর মিন সিয়ং এর ওপর রেগে যায়। সে কেন তার কাছ থেকে দিয়ার মৃত্যুর সম্পর্কে সত্যটা গোপন করেছিল। এই কথাগুলো শুনে সিয়ং এর মুখ দিয়ে সত্য কথা বেরিয়ে আসে এবং বলে সে মিনহুকে বিয়ে করতে চায়। সে মিনহুকে ভালোবাসে এবং সেই কারণে সে সত্যটা প্রকাশ করেনি, কারণ সে মিনহুকে হারাতে চায়নি। অন্যদিকে লি সোয়ান সে অবশেষে কারাগার থেকে মুক্তি পায়। তারপর সে জিনহুকে ফোন করে এবং তাকে বলে সে জানে মাস্টারকে, যার কারণে এই সমস্ত ঘটনা ঘটেছে, যে তার মাকেও হত্যা করেছে, এবং সে জিনহুকে দ্রুত এসে তাকে রক্ষা করতে বলে। জিনহু তার কাছে পৌঁছানোর আগে মিনহু সেখানে পৌঁছে দেখে যে লি সোয়ান ইতিমধ্যেই মারা গিয়েছে। যখন জিনহু সেখানে পৌঁছায় তখন সে ভুল বুঝে মিন লি সোয়ানকে হত্যা করেছে, তাই সে তার উপর হামলা করে বসে। কিন্তু পরে সে বুঝতে পারে যে মিনহু তাকে হত্যা করেনি, কারণ লি সোয়ান কয়েক ঘন্টা আগেই মারা গেছে। এবং পরে যখন জিনহু তদন্তের ফুটেজ চেক করছিল তখন সে জানতে পারে মিস্টার গো সে একই ভবনে গিয়েছিল যেখানে লি সোয়ান ছিল। ওদিকে একইভাবে অধ্যাপক হায়ন মিস্টার গো এর প্রতি সন্দেহ পোষণ করছিলেন, কারণ তার শরীরে একই চিহ্ন দেখেছিল যা মাস্টারের লোকদের উপর দেখা গিয়েছিল। এই কারণে হায়ন তাকে তার পালক বাবা মিস্টার গো এর সাথে সাবধানে চলাফেরা করতে বলেছিল। কিন্তু জিনহু তাকে খুব বিশ্বাস করে এবং সে তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে সেই ইউএসবি ড্রাইভটি ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই ডিরেক্টর নিজে ইনস্টিটিউটে ফিরে আসে। আসলে সে আসল ডিরেক্টর সাকো ওয়াং ছিল না। কয়েকদিন আগে আসল ডিরেক্টরকে অপহরণ করা হয়েছিল, কিন্তু সে অন্য ডাইমেনশনের সময় থেকে এসেছে। সে খারাপ ছিল এবং সে ভালো ডিরেক্টর সাকো ওয়াংকে হত্যা করে। অন্যদিকে আমরা জানতে পারি অ্যালিসের যে মিনের বন্ধু কিচিল, সে লি সোয়ানকে হত্যা করেছিল এবং সেও মাস্টারের হয়ে কাজ করে। তাই এখন সিইও লি সোয়ানের হত্যার তদন্ত করছে। সে জানতে পারে কিচিল তাকে হত্যা করেছে। এখন কিচিল সিইওকে বলে তার সাথে হাত মেলাতে, তাহলে সে তার ভালোবাসা মিনকে ফিরিয়ে আনবে। যদি এটি সে না করে, অন্যথায় সে তাদের দুজনকে তার রাস্তা থেকে সরিয়ে দিবে। অন্যদিকে মিস্টার গো মাস্টারের কাছ থেকে জিনহুকে হত্যা করার আদেশ পায়। তারপর মিস্টার গো জিনহুর সাথে বাহিরে যায়, কিন্তু সে তাকে হত্যা করে না, কারণ সেও তাকে তার ছেলের মতোই ভালোবাসে। তাই সে একাই মাস্টারের সাথে মোকাবেলা করার জন্য সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে হায়ন পৌঁছে যায়। তারপর মিস্টার গো সে ডিরেক্টরের কাছ থেকে একটি ফোন পায় এবং সে বলে জিনহুকে হত্যা না করাই তোমার স্ত্রীকে এর মূল্য দিতে হবে। এরপর মিস্টার গো দৌড়ে জিনহুর কাছে ফিরে আসে এবং দেখে ডিরেক্টর সাকো ওয়াং অলরেডি জিনহুর সাথে রয়েছে। তাই সে মিস্টার গোকে গুলি করে হত্যা করে। জিনহুর এখন তার মৃত্যুর কারণে খুবই কষ্ট হয়। আর আমরা এখান থেকে জানতে পারি মিস্টার গো কিভাবে মাস্টারের সাথে যোগ দিয়েছিল। আসলে মিস্টার গো অন্য সময়ের, সেই সময় তার স্ত্রী মারা গিয়েছিল। সেখানে কিচিল যায় এবং বলে আমি তোমাকে একটি সুযোগ দিব তোমার স্ত্রীর সাথে থাকার জন্য। এরপর সে তাকে অতীতের সময়ে পাঠিয়ে দেয়। এখানে মিস্টার গো তার অতীতের মিস্টার গো এর সাথে দেখা করে, যে একজন অপরাধীর দ্বারা নিহত হয়। এরপর মিস্টার গো তার অতীতে সে মিস্টার গো যে মারা গিয়েছিল সে তার স্থান নেয় এবং তার স্ত্রীর সাথে অতীতে জীবনযাপন করতে থাকে। এখানে এই মিস্টার গো অন্য সময় ছিল নাকি অন্য কোনো ডাইমেনশনে ছিল কিনা তা স্পষ্ট নয়। এখন সিয়ং সে ডিরেক্টরের সাথে মোকাবেলা করার জন্য হায়নকে তার সাথে নিয়ে যায় এবং জিনহু তাদেরকে দেখে ফেলে, তাই তাদের গাড়ি ফলো করে, যার কারণে সিয়ং এর গাড়িটি দুর্ঘটনার সম্মুখীন হয়। সিয়ং গাড়ি থেকে নেমে যায়, কিন্তু হায়ন আহত হয়। জিনহু দ্রুত গাড়ির সামনে আসে এবং তাকে বাঁচাতে গাড়ির কাছটি হাত দিয়ে আঘাত করে ভেঙে ফেলে। আর ঠিক তখনই গাড়িটি বিস্ফোরিত হয়। এত বড় অ্যাক্সিডেন্ট হবার পরও তারা মারা যায় না, বরং টাইম ট্রাভেল করে এবং পৌঁছে যায় 2010 সালে। এখানে পৌঁছানোর পর হায়নের সাথে জিনহুর মায়ের সাথে দেখা হয়ে যায় এবং এখন তার মনে পড়ে যায় যখন হায়নের বাবাকে খুন করা হয় তখন জিনহুর মা তাকে সাহায্য করেছিল। সে তাকে তার মেয়ের মতো নিজের কাছে রেখেছিল এবং জিনহুর মাকে সে তার নিজের মা ভেবেছিল। কিন্তু যখন সে হায়নের কাছে থাকা সেই ভবিষ্যৎবাণীর বইয়ের শেষ পৃষ্ঠাটি দেখেছিল তখন জিনহুর মা এটি নিয়ে যায় এবং তাকে এতিমখানায় রেখে যায়। আর এখন এখানে অনেক কিছু বদলে গেছে। যেমন 2010 সালের দিকে সেখানে বসবাসকারী জিনহু খুবই অদ্ভুত ছিল এবং তার বন্ধু দোয়ংকে মৃত অবস্থায় দেখতে পায়। কেউ তাকে হত্যা করে। হায়ন সেখানে জিনহুর মোবাইল দেখতে পায়। এর মানে মেয়েটিকে খুন তার ফ্রেন্ড জিনহু করেছে, কারণ 2010-এর দিকে জিনহুর কাছে যে ফোনটি ছিল সেটি আর কারও নয়, জিনহুর ছিল। তাই ফিরে আসার পর হায়ন জিনহুকে এই সমস্ত কথা বলে। জিনহু বলে যে এর আগে তার সাথে এমনটা ঘটেনি। এটি একটি ইঙ্গিত দেয়
যে এটি অন্য কারোর সাথে ঘটে থাকতে পারে, হতে পারে অন্য কোনো সময় কিংবা ডাইমেনশনে এমনটি হয়েছে। আসলে এই গল্পে আমাদের কে কোনো কিছুই ক্লিয়ার করা হয়নি যে টাইম ট্রাভেল করছে নাকি অন্য কোনো ডাইমেনশনে যাচ্ছে। এরপর দেখানো হয় ইয়ন্তে জিনহুর সাথে তার বাড়িতে আসে এবং তার মনে আছে ওই বইয়ের শেষ পৃষ্ঠায় কি লেখা ছিল। শেষ পৃষ্ঠায় লেখা ছিল, যে সময়ের দরজা যে খুলে দিয়েছে সে অবশ্যই শাস্তি পাবে এবং সে তার ছেলের হাতে মারা যাবে। এর মানে এই সময়ের দরজা জিনহুর মা দিয়া খুলেছিল এবং জিনহু ঘটনাক্রমে তার ছেলে। এর মানে সে নিজেই তার মাকে মারবে। এখন জিনহুর এই কথা শুনে বলে, না, এটি হতেই পারে না, আমি কেন আমার মাকে হত্যা করব। এরপর সে তার চারিদিকে অদ্ভুত কথা শুনতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। তারপর জিনহুর মাও সেখানে আসে এবং সে বলে এটি সময় ভ্রমণের একটি পার্শ্ব প্রতিক্রিয়া এবং জিনহু অন্য কোনো ডাইমেনশনের কথা শুনতে পাচ্ছে। এবং আমরা দেখতে পাই যে 2010 সালে জিনহু ঠিক একই অবস্থায় সে অদ্ভুত শব্দ শুনতে পায়। সে খুব বিরক্ত ছিল তার নিজের প্রতি। জিনহুর মা হায়নের বাবা মা সম্পর্কে একটি বড় সত্য কথা বলে। সে বলে যে ভবিষ্যৎবাণীর বইটি প্রথমে হায়ানের মায়ের কাছে পাওয়া গিয়েছিল এবং তিনি 1992 সালে সে বইটি নিয়ে চলে যান আর এরপর তিনি হায়ানের বাবার সাথে বিয়ে করে নেন। তারপর হায়ানের মা মারা যায় এবং তিনি বইটি হায়ানের বাবার কাছেই থেকে যায়। গল্পের শুরুতে যে বইটি দেখানো হয়েছিল সেই বইটি খুঁজে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল জিনহুর মা দিয়া। কিন্তু জিনহুর মা যখন হায়ানের বাবার সাথে দেখা করতে এখানে এসেছিল তখন সে হতবাক হয়ে যায়, কারণ একই ব্যক্তি আসলে দিয়ার বাবা ছিল যিনি মারা গিয়েছিল এবং সে ছোট মেয়েটি অর্থাৎ অধ্যাপক হায়ন আর কেউ নয়, জিনহুর মাই ছিল। সে আরো বলে ভবিষ্যৎবাণীর শেষ পৃষ্ঠায় যে মহিলার কথা বলা হয়েছে তাকে টাইম ট্রাভেল করার জন্য শাস্তি দেওয়া হবে, আর এটি কেবলমাত্র জিনহুর মায়ের জন্য নয়, এটি হায়নের জন্য এই শাস্তি কার্যকর হতে চলেছে, কারণ তারা দুজনই একই ছিল। এখানে দেখানো হয়েছে যে জিনহুর মা আর হায়ন একই রকম দেখতে এবং একই ব্যক্তি, কিন্তু তার সাথে এটিও দেখানো হয়েছে যে তাদের দুজনেরই এখন আলাদা সম্পর্ক রয়েছে। এরপর হায়ন জিনহুর মায়ের সাথে 2010 সালে দেখা করতে আসে। এটি সেই সময় ছিল যখন সে মারা যাওয়ার কথা, তাই সে হায়ানকে উপরের তলে স্টোর রুমে আটকে রাখে। অধ্যাপক হায়ান তাকে বলে এই টাইম ট্রাভেল দরজা বন্ধ করার একটি উপায় আছে। জিনহুর মা বাহিরে গিয়ে তাকে বলে, হ্যাঁ, সবকিছু পুনরায় রিসেট হয়ে গেলে সময় ভ্রমণ এবং সমস্ত সময় ভ্রমণকারীরা অদৃশ্য হয়ে যাবে। অন্যদিকে জিনহু তার মাকে বাঁচাতে এবং খুনিকে ধরতে চায়। সে আবারও ডিরেক্টর সাকুয়াং এর সাথে দেখা হয়ে যায়। সে বলে, যেটি তোমার মায়ের সাথে হবার কথা সেটি হবেই, এখানে তুমি তাকে থামাতে পারবে না। তাই বেশি দেরি না করে জিনহু তার বাড়িতে ফিরে আসে এবং দেখে তার মা আবারও মারা গিয়েছে। আর এবার সে 2010 সালে জিনহুকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার হাত রক্তে রঞ্জিত ছিল। জিনহু রেগে গিয়ে 2010 সালে জিনহুকে জিজ্ঞেস করে, তুমি আমার মাকে মেরে ফেলেছ? তার রাগে সে 2010 সালে জিনহুর গলা টিপে ধরে তাকে মারার জন্য। অন্যদিকে স্টোররুমে অধ্যাপক হায়ন সে বইয়ের শেষ পৃষ্ঠাটি খুঁজে পায় আর সেখানে সে মাস্টার চলে আসে, কিন্তু তার মুখ দেখা যায় না। সে হায়নের উপর আক্রমণ করে তাকে মারার চেষ্টা করে, তাই সে চিৎকার করে এবং জিনহু তার চিৎকার শুনে দৌড়ে তার কাছে আসে। এরপর সে মাস্টার জিনহুকে একটি ছুরি দিয়ে আহত করে। তারপর তারা আবার টাইম ট্রাভেল করে এবং হায়ন আর জিনহু তাদের সময় 2020 সালে ফিরে আসে। ফিরে আসার পর হায়ন জিনহুর নখে লেগে থাকা রক্তের নমুনা নেই যেটি মাস্টারের ছিল এবং তার ডিএনএ পরীক্ষা করায় এবং জিনহুর সাথে সে মাস্টারের ডিএনএ মেলায়। আর এখন জিনহু হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সে মাস্টারের ছুরিটি এবং এর মালিককে তা জানার চেষ্টা করে। এরপর মিন তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি আহত, তুমি বিশ্রাম নাও, আমাকে সব কিছু সামলাতে দাও। কিন্তু জিনহু তাকে বলে সে তার মাকে তিনবার মরতে দেখেছে এবং শুধুমাত্র সে নিজেই খুনিকে ধরবে, অন্য কেউ নয়। যখন মিনহু সেখান থেকে চলে যেতে শুরু করে তখন জিনহাও তাকে বলে, আমার কাছে তোমার কোনো গুরুত্ব নেই। আর এখানে আমরা জানতে পারি হয়তো জিনহু জানতে পেরেছে মিনহু তার বাবা, আর কিভাবে সে এসব জানতে পেরেছিল সেই সম্পর্কে গল্পে কোনো ব্যাখ্যাই দেওয়া হয়নি। তারপর মিনের হায়ানের সাথে দেখা হয় এবং হায়ান তাকে জিজ্ঞেস করে দিয়া তার জন্য কোনো মেসেজ কিংবা কোনো ক্লু ছেড়ে গিয়েছিল, কিন্তু মিনহু বলে সে তার জন্য কোনো মেসেজ বা ক্লু রেখে যায়নি। এবং এটিও দেখানো হয়েছে যে অধ্যাপক হায়ানের সাথে দিয়ার স্মৃতি মিশে গেছে। তার দিয়ার সাথে আগে কি ঘটেছিল সেগুলো তার চোখে ভেসে ওঠে। অন্যদিকে জিনহুর সাথে সে মুখোশ পরা মাস্টারের মিল রয়েছে এবং সে খারাপ আচরণ করতে শুরু করে এবং একজনের উপর হামলা করে দেয়।
এরপর আমরা দেখতে পাই অধ্যাপক হায়ন তাকে বলে মাস্টারের ডিএনএ এবং তার ডিএনএ মিলে গেছে। জিনহো কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় এবং সে হায়নকে হত্যা করার জন্য তার ছুরি তুলে নেয়। সে আবারও একই শব্দ শুনতে পায় এবং তার জ্ঞান হারিয়ে ফেলে। সে তাকে আক্রমণ করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে মিনহো আসে এবং তাকে বাঁচায়। আর এখন মিনহোকেও আক্রমণ করে, কিন্তু যখন অধ্যাপক জিনহুর তার নাম ধরে ডাকে তখন সে তার জ্ঞান ফিরে পায়, কারণ এক মুহূর্তের জন্য তার মনে হয়েছিল তার মা তাকে ডাকছে। এরপর সে বুঝতে পারছে না তার সাথে কি ঘটছে। সে আত্মহত্যা করতে যায়, কিন্তু অধ্যাপক হায়ন তাকে এটি করতে বাধা দেয়। সে বলে, আমি সেই যে জিনহুকে চিনি, সে তুমি নও, সে আমাকে রক্ষা করে। এরপর জিনহো কাঁদতে শুরু করে এবং হায়ন তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। তারপরের সিনে আমরা দেখতে পাই সিয়ং জিনহুকে হত্যা করতে আসে, কিন্তু তার বাবা তাকে বাঁচাতে আসে এবং তাকে এখান থেকে চলে যেতে বলে। এখানে সিয়ং বুঝতে পারে সে যা করছে সেটি ঠিক নয়, তাই সিদ্ধান্ত নেই সে তাকে সব সত্য কথা বলে দিবে। সে বলে তার ভালোবাসার মানুষ দিয়াকে খুন কে করেছিল, কিন্তু তখনই সিয়ংকে পেছন থেকে কেউ গুলি করে। সে মারা যাওয়ার সময় মিনহুকে বলে অ্যালিসের সেই বন্ধু কিচিন সে ডিরেক্টরের সাথে হাত মিলিয়ে নেয়, তারা এই ষড়যন্ত্র করেছে। এবং সে মিনহুকে দিয়ার শেষ মেসেজটি দেয়। তার শেষ মেসেজটি শুনে সে খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে গাড়িতে কাঁদছিল আর সেখানে দিয়া বলছিল সে যাতে তার ছেলেকে রক্ষা করে। এরপর আমরা দুই অঙ্কে দেখতে পাই সে জিনহুকে খুব ভালোবাসতো, তাই আজকে সে জিনহুকে প্রপোজ করে বসে। সে বলে, চলো আমরা কোথাও পালিয়ে যাই এবং স্বাভাবিক জীবনযাপন করি। দুইয়ং আসলে ভয় পাচ্ছিল যে জিনহুর কিছু না হয়ে যায়, কিন্তু এখানে জিনহু যতক্ষণ না সে মাস্টারের কাছে পৌঁছায় সে কোনোভাবে হার মানবে না। এরপর এলিসের লোকেরা সময় ভ্রমণ এবং সে বই সম্পর্কে যারা জানে তাদের সবাইকে হত্যা করে। এই সময় জিনহুর বন্ধুকেও তারা মেরে ফেলে। ঘটনাচক্রে কিচিল এবার দুইয়ংকে মারতেই যাবে, কিন্তু জিনহু ঠিক সময় এসে তাকে হত্যা করে দুইয়ংকে রক্ষা করে। এরপর হায়নকেও অপহরণ করা হয়। তারপর জিনহু মিনকে হায়নের সম্পর্কে জিজ্ঞাসা করে সে কোথায় আছে। মিনহু বলে সে অ্যালিসে রয়েছে। জিনহু বলে অ্যালিসের লোকেশন দাও, আমি সেখানে যাব। মিনহু বলে এটি অনেক বিপজ্জনক, কিন্তু জিনহু বলে আমাকে যেতেই হবে। সে মিনহু বলে তাকে সাহায্য করতে, কারণ সে তার মায়ের প্রেমিক ছিল। মিনহু এখন তাকে নিয়ে যেতে রাজি হয়, কিন্তু পথে সে একটি কৌশল অবলম্বন করে। সে জিনহুকে একটি ট্যাবলেট দেয়, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। সে বলে আই এম সরি, তাকে তার জীবনের প্রথম এবং শেষবারের মতো তার বাবা হতে হবে। সেটি করেছিল কারণ সে চায় না তার ছেলে কোনো বিপদে পড়ুক, এবং সে একাই অ্যালিসে যায়। এরপর সে অ্যালিসের ডিরেক্টর সাকো ওয়াং হায়নের সাথে একটি ধারা সম্পর্কে কথা বলে, যেটি ছিল একটি মনস্টার এবং একজন মা আর ছেলে সম্পর্কে। সে অনুসারে মা তার ছেলেকে সে দানব থেকে বাঁচাতে আত্মত্যাগ করেছিল। এরপর মিন অ্যালিসে সে হায়নের সাথে দেখা করে এবং তাকে বলে সে তাকে এখান থেকে পালাতে সাহায্য করবে এবং তার উচিত জিনহুকে নিয়ে এখান থেকে চলে যাওয়া। এরপর আমরা দেখতে পাই মিনু ডিরেক্টরে সাকো ওয়াং এর সামনে বন্দুক তাক করে, কিন্তু ডিরেক্টর বলে জিনহু এখানেই আসছে। মিন বলে এটি সম্ভব নয়, কোনো সাধারণ মানুষ অ্যালিসের কাছে আসতে পারে না। সে বলে সে কোনো সাধারণ মানুষ নয়, জিনহু বিশ্বের যে কোনো জায়গায় পৌঁছতে পারে। এবং অন্যদিকে আমরা দেখতে পাই জিনহু দ্রুত গাড়ি চালিয়ে অ্যালিসের কাছে এসে পৌঁছায়। এরপর ডিরেক্টর মিনহুকে গুলি করে এবং গুলির আওয়াজ শুনে হায়নও সেখানে আসে। ডিরেক্টর এখন হায়নকে গুলি করতেই যাবে, কিন্তু মিনহু তার সামনে চলে আসে তাকে বাঁচানোর জন্য। আর এবার যখন সে হায়নকে গুলি করতেই যাবে, ঠিক তখনই জিনহু এসে তাকে গুলি করে দেয়। মারা যাওয়ার সময় সে বলে মাস্টার তোমার জন্য অপেক্ষা করছে। এরপর জিনহু তার বাবার কাছে আসে এবং জিজ্ঞাসা করে সে কেন এমনটা করলো। সে তাকে ক্ষমা চাওয়ার সময়ও দেয়নি। এখানে মিন মারা যাবার আগে 1992 সালে দিয়ার সাথে তার সময়গুলো মনে করে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই সে দিয়াকে বলছিল চলো অতীতে আমরা থেকে যাই এবং আমাদের পরিবার এখানেই গঠন করি। তারপর মিন ধীরে ধীরে মারা যায়। এরপর জিনহু হায়নকে বলে সেখান থেকে পালিয়ে যেতে এবং সে তার মায়ের হত্যাকারী মাস্টারের সাথে দেখা করতে যাবে। এখন অবশেষে মাস্টার তার সামনে আসে এবং জিনহু তার দিকে বন্দুক তাক করে বলে অবশেষে আমরা 10 বছর পর দেখা করেছি। এবং এরপর মাস্টারের মুখ দেখানো হয়। আসলে এটি ভবিষ্যতের জিনহু ছিল, এখন অনেক বয়স্ক হয়ে গিয়েছে। জিনহু তাকে জিজ্ঞেস করে কেন তুমি আমার মাকে হত্যা করেছিলে, সে তো তোমারও মা ছিল। এখন ওল্ডার জিনহু বলে অনেক বছর আগে আমিও পুরনো জিনহুকে ঠিক একই প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। জিনহু চিৎকার করে বলে না, আমি তোমার মতো মনস্টার নয়। এরপর মাস্টার জিনহুকে হত্যা করার জন্য একটি পুরনো বন্দুক বের করে। তারপর হায়ন তার সামনে দাঁড়ায় এবং তাকে বলে যদি সে জিনহুকে হত্যা করে তাহলে ভবিষ্যৎবাণীটি সঠিক প্রমাণিত হবে এবং সময়ের দরজা বন্ধ হয়ে যাবে। এরপর হায়ন সেই ধাঁধাটির কথা মনে করে
যেখানে একটি মনস্টারের হাত থেকে তার ছেলেকে বাঁচানোর জন্য তার মাকে বলে দিতে হয়েছিল। এবং আমাদের আরো দেখানো হয় হায়নের ঘাড়ের পিছনে জিনহোর মায়ের ঘাড়ের মতো একই চিহ্ন রয়েছে। জিনহো লক্ষ্য করার পর তাকে মা বলে ডাকে, আর ঠিক সেই মুহূর্তে ভবিষ্যতে জিনহো হায়নকে গুলি করে। যখন সে মারা যেতে শুরু করে জিনহো তাকে বলে সে সব কিছু ঠিক করে দেবে। হায়ন বলে, না, এখন কিচ্ছু করো না এবং এখান থেকে চলে যাও। জিনহো বলে, না, এই সময়ের সাথে সাথে এখন সব কিছু শেষ হয়ে যাবে। হায়ন তাকে বলে, সময়ের কোনো শুরু নেই এবং শেষও নেই, কেবল একজন ব্যক্তির একটি শুরু এবং শেষ আছে। এর মানে সে তার কথা বলছে। এখানে জিনহো কাঁদতে শুরু করে এবং এখন হায়নও মারা যায় ঠিক তার মায়ের মতো। এবং মাস্টার বলে, এই মহিলা প্রতিবার এভাবেই তার নিজের জীবন স্যাক্রিফাইস করে। এরপর মাস্টারকে জিনহো হত্যা করতে যায়, কিন্তু জিনহো বলে, না, এবার আমি তোমাকে হত্যা করব এবং তুমি যাদের মেরেছো তাদের সকলকে বাঁচাবো। আমি সবকিছু আবার সেট করে দিব। এরপর জিনহো টাইম ট্রাভেল করে সে 2010 সালে ফিরে যায়, ঠিক সেই সময় যখন তার মা মারা যায়। এখানে দেখানো হয়েছে জিনহোর মা ডাইরেক্টর সাকওয়াং এর সাথে দেখা করতে যায় এবং তাকে বলে, আমি আপনাকে এই টাইম ট্রাভেল সম্পর্কে যা বলেছি তা আপনার ভুলে যাওয়া উচিত। আর অন্যদিকে জিনহো মিস্টার গোয়ের সাথে দেখা করে মাস্টারের অবস্থান জানতে সে এখন কোথায় আছে। মিস্টার গো বলে সে জানে না। এখন অবশেষে সেই সময় চলে আসে যখন মাকে কেউ হত্যা করবে, জিনহো তার মাকে বাঁচাতে আসবে। ঠিক সেই সময় সেই ডিরেক্টর সাকওয়াং তাকে বাধা দিতে আসে এবং জিনহোকে ধরে ফেলে। কিন্তু এখানে মিস্টার গো জিনহোকে সাহায্য করতে আসে। এরপর সে তার বাড়ি থেকে ছুটে যায় তার মাকে বাঁচাতে। জিনহোর মা যখন রন থেকে বাড়ি ফিরে আসে তখন সে দেখতে পায় তার ছেলের ভবিষ্যতের জিনহো ইতিমধ্যেই তার জন্য অপেক্ষা করছে। মাস্টার বলে, তুমি সময় ভ্রমণের দরজা খুলে দিয়েছ এবং তার কারণেই এত বছর আমাকে এত লোককে হত্যা করতে হয়েছে। জিনহোর মা বলে সে শাস্তি ভোগ করতে প্রস্তুত, কিন্তু তার উচিত তার বর্তমান ছেলে জিনহোকে একা ছেড়ে দেওয়া এবং তাকে তার মতো মনস্টার হতে না দেওয়া। সে বলে, তুমি তো আমাকে এই মনস্টার বানিয়েছ। এবার সে জিনহো এখানে আসে এবং সে মাস্টারকে হত্যা করতে যায়, কিন্তু তার মা তাকে এটি করতে বাধা দেয়, কারণ যদি সে তা করে তাহলে সে নিজেও ধ্বংস হয়ে যাবে। মাস্টার জিনহোর মাকে বলে, সে খুবই স্বার্থপর একজন মহিলা এবং সে কারণেই আমাকে বছরের পর বছর ধরে এত কষ্ট সহ্য করতে হয়েছে। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুরনো জিনহো 1992 সালে পৌঁছে যায়, যাতে করে সে তার মাকে বাঁচাতে পারে এবং নিজের জন্ম হওয়া থেকে বিরত রাখতে পারে। কারণ যদি সে জন্মগ্রহণ করে তবে সে বড় হলে ভবিষ্যতে মনস্টার হয়ে উঠবে। সে সময় তার মা গর্ভবতী ছিলেন। তিনি তাকে এই সন্তানকে হত্যা করতে বলেছিলেন, কিন্তু কোনো মা কিভাবে কারো পরামর্শে তার সন্তানকে হত্যা করতে পারে? সে তার কোনো কথাই শুনে না এবং সে তাকে গুলি করে। গুলি খাওয়ার পর মাস্টার তাকে মা বলে ডাকে, কিন্তু দিয়া তাকে বলে সে তার ছেলে নয় এবং সেখান থেকে চলে যায়। আর এই ঘটনার পরে সে খুব কষ্ট পায় এবং এখান থেকেই এইসব কিছু শুরু হয়। এখন মাস্টার তার মাকে স্বার্থপর বলে এবং বলে যে তার ছেলের প্রতি তার কোনো ভালোবাসা নেই। তারপর দিয়া জিনহোর কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেয় এবং নিজেকে গুলি করে দেয়। তারপর আবারও জিনহো তার মার চোখের সামনে মারা যাচ্ছিল এবং এরপর জিনহো তার ভবিষ্যতের জিনহোর উপর এতটাই রেগে যায় যে সে তাকে গুলি করে। জিনহো মাস্টারকে গুলি করার সাথে সাথে সবকিছু আবার শুরু হয় এবং অ্যালিসও ধ্বংস হয়ে যায়। জিনহোর সামনে তার রিভাইন হতে শুরু করে এবং এখন আমরা সেই সময় দেখতে পাই এবার তার দিনের সময় সে তার মায়ের সাথে তার জন্মদিন সঠিকভাবে উদযাপন করছে। এবং যখন তার মা বাহিরে যাবে তখন জিনহো তার সাথে বাহিরে বের হয়। তার মা যাবার পথে ঘুরে তাকায়। জিনহো সাইলেন্টলি বলে, মা সরি, এটি করতে অনেক সময় লেগেছে, কিন্তু শেষবার হলেও আমি তোমাকে রক্ষা করেছি, তোমাকে নিজের চোখের সামনে মরতে দিইনি। সে আরও বলে এখন তার মা তার প্রতিটি সুখের অংশীদার হবে। যখন সে উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করবে, যখন সে অফিসে যাবে তখন সে তার প্রথম বেতন পেয়ে তার মায়ের হাতে তুলে দিবে। এখন অবশেষে যখন সবকিছু পুনরায় রিসেট হয়ে যায় এবং জিনহো এখন অদৃশ্য হয়ে যায়, তারপর আমরা দেখতে পাই 2020 সালে হায়ন চোখ খুলে এবং তার সবকিছু মনে আছে এবং সে দেখে যতগুলো মানুষ মারা গিয়েছিল তারা বেঁচে আছে কিনা। সে দেখে মিস্টার গো বেঁচে আছে, কিন্তু কেউ জিনহুর সম্পর্কে কিচ্ছুই জানে না, তা কোনো খোঁজ মেলে না। আর অপরদিকে অ্যালিসও এখন আর কেউ থাকে না এবং মিনহো এই গল্প থেকে অদৃশ্য হয়ে যায় এবং হায়ন এখন তার দত্তক নেওয়া পরিবার এবং বোনের সাথে থাকে। সে সকল জায়গায় জিনহুর খোঁজ করে, কিন্তু কারো কাছে তার খোঁজ মেলে না। এরপর সে দুইয়ংয়ের সাথে দেখা করে, যে তার সাক্ষাৎকার নিতে চায় এবং একই সময় সে দুইয়ংয়ের কাছ থেকে একজন আর্কিটেকচারের সম্পর্কে জানতে পারে যার অভ্যেস এবং কাজের ধরন প্রায় জিনহুর মতো।
আর এইভাবে হায়নের কাছে জিনহুকে খোঁজার একটি ক্লু পায়। আর আমরা জানতে পারি জিনহু এবার পুলিশ অফিসার নন, বরং একজন আর্কিটেকচার। হায়ন এবার জিনহুর সাথে দেখা করতে যায়, কিন্তু জিনহু তাকে দেখে চিনতে পারে না এবং সেখান থেকে চলে যায়। পরে জিনহু তার অফিসে আসে। সে একটি অসম্পূর্ণ ছবি অঙ্কন করছিল। সে তখন সে অঙ্কনটি সম্পন্ন করে, যা হায়নের ছবি ছিল। এরপর সে তার পুরনো বাড়িতে ছুটে যায়, যেখানে হায়ন ইতিমধ্যেই তাহার জন্য অপেক্ষা করছে। জিনহু তাকে বলে, আই এম সরি, আমি তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি। তারা দুজনে একে অপরের দিকে তাকিয়ে হাসে এবং এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, যদিও এই গল্পের সুখী সমাপ্তি হয়েছে, তবুও অনেকে এই গল্পটি পছন্দ করেনি, কারণ শেষটা কেউই বুঝতে পারেনি এবং এই পুরো গল্পে এমন কিছু বিষয় ছিল যে কেউ বুঝতে পারেনি। আর এমন আরও ভালো গল্প পেতে ডানের ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। তবে আমি আশা করছি আপনি এই গল্পটি হয়তো পছন্দ করেছেন। গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।